হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস। সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। বাড়িতে লোকজন এসেছিলো, তো তাদেরকে রান্নাবান্না করে এইমাত্র খাইয়ে দাইয়ে পাঠালাম আর কি। তো এখনই বসলাম ভিডিও করতে। আজকে দুপুরেও ভিডিও যায়নি, ভিডিওটা রাত্রিবেলায় পোস্ট হবে। ভিডিও এডিটও হয়নি, কারণ লোকজন ছিল তো এডিট করতে পারিনি কালকের যে ভিডিওটা ছিল। সত্যি কথা বলতে, জবের থেকে বিজনেসটা শুরু করেছি আজকে 6 মাস হলো। 6 মাস হয়নি, 5 মাসের মতন হলো। তবে থেকে না 6 মাস হলো, 6 মাস, হ্যাঁ 6 মাসের কাছাকাছি। তবে থেকে সত্যি কথা বলতে খুব একটা কমেন্ট, খুব একটা লোকের ভিডিও, খুব একটা মানে অ্যাক্টিভ থাকা হয় না, শুধু ভিডিও পোস্ট করাটাই যা। তারপরে কোনোদিন কমেন্ট দেখলাম তো কোনোদিন দেখলাম না। যারা প্রত্যেক দিন আমাকে কমেন্ট করো তারা জানো যে এপি ব্লগস থেকে কোনো সময় হার্ড রিয়েক্ট আসে, কোনোদিন কিছুই আসে না, কারণ আমি কমেন্ট দেখার সুযোগ পাই না। তারপরে সুযোগ পাই না কি, ভিডিও দেখারও সুযোগ পাই না, কমেন্ট দেখারও সুযোগ পাই না। কিন্তু হ্যাঁ, যেদিন মন চাই সেদিন মন চাই মানে কি, যেদিন আমি একটু সময় পাই সেদিন দেখে সবাইকে হার্ট ব্রেক দিই। যদি কোনো নেগেটিভ কমেন্ট আসে পরের দিন ভিডিওতে আমি সেটার উত্তর দিই, কোনো দিন যদি দেখি। তো যাই হোক, একটা কমেন্ট, রিমি রূপার কমেন্টটা আমার খুব আসছিলো বলতে 4-5 দিন থেকে আসছিল আর কি। পরশুদিন আমি একটা লাইভ করেছি, কালকে নয়, পরশুদিন আমি একটা লাইভ করেছি। লাইভের আমার কন্টেন্ট সেটা ছিল না যে আমি রিমি রূপাকে কীভাবে সাহায্য করেছি, কত সাহায্য করেছি। আমি তো আমার প্রোডাক্ট দেখাচ্ছিলাম। এক দাদাভাই এসে বারবার সেখানে কমেন্ট করছিল, আর লাইভের কমেন্ট পড়া আমাদের দায়িত্ব, কমেন্ট তো পড়তেই হয়, যতটা পারি পড়ার চেষ্টা করি। তো সেই ভিত্তিতে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছিল রিমি রূপার ব্যাপারে কিছু বলো। তো যেটা বলছিলাম লোক আসছে, মানে কেউ সামনে থাকলে কথা বলতে ইচ্ছা পায় না। তো যাই হোক, কী যেন বলছিলাম, কমেন্টটা প্রচুর আসে রিমি রূপা নিয়ে। তো লাইভেও রীতিমতো আমার কমেন্টগুলো আসছিলো। তো আমাকে বলছিল যে রিমির লাইভটা একটু বন্ধ করে রিমি রূপার ব্যাপারে লাইভে কিছু বলো। তো শুধু আমি সেই দাদাভাইকে একটাই বলেছিলাম যে দাদাভাই চিন্তা করবেন না, ওদের সাথে আমাদের কথা হয়ে গেছে। আমি কত টাকা দিয়েছি আমি সেটা কিন্তু লাইভে একবারও বলিনি, ঠিক আছে? লাইভটা না দেখে আজকে রিমির মার ভিডিওটা দেখলাম, দেখে খুবই খারাপ লাগলো। কিছু কর্কশজনক কথা আমাকে শোনালো। তো কিছু সামান্য, এটা তোমরা বুঝবে না, এটা আমি বুঝেছি, আমি ভিডিওতে সব কিছু ক্লিয়ার করব, ঠিক আছে? তো কি বলে, তো আমাকে রিমির মার কথা বলছিল, রিমির কথা বলছিল। তো তারপরে আমি দাদাভাইকে শুধু এটুকুই বললাম যে রিমির মাকে বলছি, দিদিভাই তুমি লাইভটা দেখো নি তাই জানো না, যে আমি শুধু এইটুকুই বলেছি, হ্যাঁ আমি ওদের সাথে কথা বলেছি, আমার যতটুকু সাহায্য করার আমি করেছি আপাতত, ঠিক আছে? তো এবারে আমি একটা কথা বলতে চাই। এই কথাটা নিয়ে দিদিভাই আজকে বলল যে আমি ডিরেক্ট লাইভে বলেছি, সেই জন্য উনি ভিডিও করতে বসছে, যে আমি জানিয়েছি আর কি। বা তোমরা অনেকে ওনাকে প্রশ্ন করছো আমার ব্যাপারে, যে প্রিয়া তো টাকা দিয়েছে তারপরেও কেন বলছো না, হেন তেন। না, আমি লাইভটা করেছি আমার বিজনেসের জন্য, আমি তোমাদের জন্য লাইভ করিনি যে আমি বলবো আমি কত টাকা দিয়েছি। আমি ভেবেছিলাম এক প্রকারে আমি কথাটা বলবো না, কারণ কি বলতো, আমি এতদিনে যত মানুষকে হেল্প করেছি, যতবার আমি ইউটিউবে বলেছি, আমি ততবার ছোট হয়েছি, ততবার লোক আমাকে অশিক্ষিত অনেক কিছু বলে আমাকে, বা আমি সব ঠিক জায়গায় টাকাগুলো দিচ্ছি না, অনেকভাবে আমাকে হেনস্থা করা হয়েছে। যে জন্য আমি এই ব্যাপারটা ভেবেছিলাম থাক, বলবো না, আমি আমার মতো সাহায্য করেছি যতটা পেরেছি। আর ভবিষ্যতে আমি চেষ্টা করছি, যে রিমির তো বিএমটি হলো, আমি রিমিকে দেখলাম, রিমির সাথে কথা বললাম। আর এটা দিদি এটা আরেকটা কথা বললো, সেটা হচ্ছে যে আমি বিশ্বাস অবিশ্বাসের জন্য আমি ভিডিও কল করে দেখতে চাইছি রিমি আদৌ বিএমটি সেন্টারে আছে নাকি। এই যে ঘরের তলে বলি, আমার বরের ছেলের দিব্যি কাটবো না। প্রত্যেকবার মানুষকে হেল্প করতে গিয়ে মানে বিভিন্নভাবে ছোট হতে হয়, তো খুব খারাপ লাগে জিনিসটা। তো উনি বলছেন আমি যাচাই করার জন্য রিমিকে দেখতে চাইছি। অনগড বলছি রিমির বিএমটি হয়েছে, মনে হচ্ছে যেন আমার বাচ্চা। আমি একটা বাচ্চাকে যেমন দেখার জন্য একটা মা অস্থির হয়, তো আমি সেইভাবে দেখার জন্য অস্থির হয়েছিলাম। রিমির ভিডিওটা আসা মাত্র রিমির মা যখনই সাহায্য চাইলো, যে
কে কত টাকা দিতে পারবেন সাহায্যের জন্য চাইলে, আমি ফুল ভিডিও দেখিনি। আমি নাম্বারটা পেয়েছি, যেটা ফোনপে নাম্বার, যেটা স্ক্রিনে ভাসছিল, আমি টেনে সেই নাম্বারটা নিয়ে আমি ভিডিওটা বিন্দুমাত্র দেখার চেষ্টা করিনি যে কি বলেছে, কারণ আমার হাতে ততটা সময় ছিল না, কারণ আমি চাচ্ছিলাম টাকাটা আমি এখনই পে করব। তো সেই জন্য আমি নাম্বারটা দেখে আমি শর্টপট ওই নাম্বারেই কল করি। আর রিমির মার নাম্বারটা, দিদিভাই আরেকটা কথা ভুল বলেছে, সেটা হচ্ছে ব্লক করেছি। এই যে এই মোবাইলটা এতটা খারাপ হয়ে গেছে মোবাইলটাতে, এই মোবাইলটাতে নাম্বার সেভ নেই। আমাকে অনেক মানুষ এই মোবাইলে ফোন করে, এই মোবাইলে আমাকে পায় না, কারণ কি বলতো, নাম্বার সেভ নেই। কি যেন মারা হয়েছিল, সব নাম্বার ডিলিট হয়ে গেছিল, কোনো নাম্বার নেই। এটা আমার আগের মোবাইল ছিল, তোমরা সবাই জানো। আর আমি এই কথাটা আগেও বলেছি যে আমার হোয়াটসঅ্যাপে আমার কল লিস্টে পুরোনো নাম্বার নেই। ব্লক যদি করা যায়, রিমির মা যেহেতু বললো যে উনি ভিডিও কল করতে জানেন না, উনি এটাও জানেন না, কাউকে যদি ব্লক করা হয় সে বুঝবে যে কল বিজি দেখাবে, যেভাবে বোঝা যায় ব্লক করলে, কিন্তু সেরকম কিচ্ছু ছিল না। ঠিক আছে, কোনো রকমভাবে ওনাকে আমি ব্লক করিনি, ধর্মস্থ বলছি, কোনো রকমভাবে ব্লক করিনি। যাই হোক, মোবাইলটা আমার খারাপ হয়ে গেছিলো, মোবাইলটা কতদিন সুইচ অফ ছিল, তো এখন কোনো রকম খোলে আর কি মোবাইলটা। তো যাই হোক, ওনাদের নাম্বারটা আমি হারিয়ে ফেলেছিলাম বলে আমি ঝটফট, আমি যেটা গুগল পে বা ফোনপে নাম্বার দিয়েছে আমি সেটাতেই সাথে পরশুদিন ফোন করে রিমির খবরটা নেই আগে, ঠিক রিমির খবরটা নিয়ে আমি ওকে আগে দেখার চেষ্টা করি। ওর যেহেতু বিএমটি হয়েছে, আমার ছেলে সেম পেশেন্ট, আমি ওকে আগে দেখতে চেয়েছিলাম যে ও কেমন আছে। টাকার ব্যাপারটা একটু পরে বলি, মানে ওর মাকে আমি ভেবেছি টাকার ব্যাপারটা তো আমি বলবোই, এখনই তো দেবো। আগে আমি রিমিকে দেখি, রিমি দিব্যি কথা বলছিল, সুস্থ আছে দেখে মনটা খুব ভালো লাগছিল। আমি ওকে বলছিলাম, মা সুস্থ আছে তো, কোনো দিক দিয়ে কোনো সমস্যা হচ্ছে না তো? যাই হোক, আমি অনেক কিছু জিজ্ঞাসা করেছিলাম। তারপরে দেখছিলাম ওর মা ওর সামনেই ওর ঘটনাগুলো বলছিল যে বিএমটি হওয়ার পর কি কি হতে পারে, ব্লিডিং হতে পারে, পায়খানা হতে পারে। আমি ওর মাকে আরও এটা বলছি যে তুমি ওর সামনে কিছু বলো না, ও খারাপ পাবে। তখন ওর মা জোরে বলে, না না, যে আমার মেয়ে এসব নিয়ে পড়াশোনা করছে, ও সব জানে। একটা কি জানো দিদিভাই, বাচ্চা কাচ্চাটা যতই জানুক, আমার ছেলেও অনেক কিছু জানে, কিন্তু মাঝে মাঝে না কিছু জিনিস বাচ্চার সামনে বলতে হয় না, এড়িয়ে যেতে হয়। ছোট বোন হয়ে বলছি, এই শিক্ষাটা আমার সাবস্ক্রাইবার আমাকে দিয়েছে, যে বাচ্চার সামনে যদি কিছু বলা যায় ওরা ঘাবড়ে যায়। ও কি বড়, তোমার মতো বড় নয় ও যতই জানুক। আজকে নিজেরই তো ভাবো, আজকে আমি যদি ভাবি কালকে আমার এই হতে পারে, কালকে আমার একটা বড় ধরো কোনো অসুখ হতে পারে, আমাদের নিজেরাই তো আমরা ভেঙে পড়বো না মনের দিক থেকে। আর সেটা যদি অজানা হয়, অনেক হেসে খেলে থাকবো, কালকে কি হয় হবে, ঠিক আছে, সেটা হবেই, যা হওয়ার আমার হবেই। কিন্তু একটা বাচ্চা মানুষের আগের থেকে জানাটা জরুরি নয়। হ্যাঁ, 1-2বার বলো ঠিক আছে, কিন্তু সবসময় যে আমি যে কথাটা বলছিলাম, তোমাকে জিজ্ঞাসা করছিলাম, আমি তোমাকে বলছিলাম যে ওর সামনে বলো না, একটু সাইডে এসে বলো। তুমি আরো উল্টে বললে যে না ও সব জানে, কোনো কিছু হবে না। কিন্তু না, একটা বাচ্চার মনেও অনেক কিছু ঘুরে, ও ভয় পায় মনে মনে যে কালকে কি হবে, আমার সাথে কি হতে পারে। যাই হোক, এবার বলি, প্রথমে আমি তোমার সাথে যে কথা বলেছিলাম আজ থেকে 6 মাস আগে, আমার ছেলের জন্য আমি টাকা তুলেছিলাম। তখন টাকা তোলার পর আমাকে এক দিদিভাই সাজেস্ট করে, আমার সাজেস্ট আমি কিচ্ছু করিনি। যেমন আমি সাবস্ক্রাইবারদের কথা শুনতাম সবসময়, যে যেইভাবে বলেছে আমি আয়ুষকে নিয়ে সেখানে দৌড়েছি। আমার দিদিটা, দুর্গাপুরের দিদি, সে আমার চোখে ভগবান, ঠিক আছে। সে আমাকে শুধু একবার বলে যে বোন তুমি বিএমটি করাবা, ঠিক আছে। আর ওই দিদির ছেলেরও বিএমটি হয়, ভাবো, একটা বিএমটি পেশেন্টের মা, সে আমাকে বলছে বোন তুমি একবার যাও, আমার কথা অনুযায়ী ধর্মস্থ বলছে এই কথাটা আমাকে বলে যে বোন তুমি একবার যাও পুনেতে। বোন তুমি একবার যাও পুনেতে, তুমি তো বিএমটি করাবা, টাকা তো জোগাড় করছো, তুমি একবার পুনেতে যাও, পুনেতে গিয়ে দেখবে যে দেখো না সুস্থ হয় নাকি, একবার যাও শুধু। এবার আমি ভাবলাম যে আমি বিএমটির জন্য টাকা তুলছি, হ্যাঁ লাইভ আজকে হবে না বাবা, না করবো না। কেন? তো আমাকে বললো যে
তুমি একবার যাও। তো আমি বললাম দিদি এখন তো আমি বিএমটির জন্য টাকা তুলছি, টাকা কালেক্ট করছি, নিজেরাও এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এই মন্ত্রীর বাড়ি সেই মন্ত্রীর বাড়ি, আমি কম দৌড়াইনি ছেলের জন্য। যেমন হাতও পেতেছিলাম, নিজে জোগাড় করছিলাম যাতে কিছু লোন নেওয়া যায় সেটার ব্যবস্থা করছিলাম। আর বড় বড় মন্ত্রী আমাদের এখানে, সেখানেও গেছিলাম আমি। তো যাই হোক, আমি যখন টাকাটা তুলছিলাম, কি হয়েছে? কেন তুমি ওই ঘরে যাও, যাও। হ্যাঁ, এখন আমি একটু ভিডিও করতেছি, তুমি একটু ওই ঘরে বাবার কাছে যাও, আমি ভিডিও করে নিই, তারপরে আসবা, যাও। তো ওর সামনে বললাম না, কারণ ও ব্যাপারগুলো খুব সিরিয়াস নিয়ে নেয়, তো বড় হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, কি যেন বলছিলাম, ও তো দিদিকে বললাম যে আবার আমি বিএমটির জন্য টাকা কালেক্ট করছি, আমি এখন কি করে যাব। বলে বোন কাউকে জানাতে হবে না, তুমি শুধু পুনে গিয়ে একবার দেখিয়ে আসো, ছেলেটা তোমার, ছেলেটা মানুষের নয়। তুমি পুনেতে যাও, ডাক্তারটা এত নাম করা হয়েছে যে সে নিজে বিএমটি স্পেশালিস্ট, তবুও এমন 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 পেশেন্টকে উনি সুস্থ করছে বিএমটি ছাড়া। বাচ্চারা হেসে খেলে বেড়াচ্ছে, বাচ্চাদের হিমোগ্লোবিন অনেক উপরে থাকছে। তো এবার ভাবো আমাদের মনে কি দেখতে পারে যে এত জায়গায় গেলাম, বিএমটি তো করবই, এবার পুনেতে গিয়ে একবার দেখে আসি না, গিয়ে কি হয় ব্যাপারটা, একবার গিয়ে তো দেখে আসতেই পারি। তো এবার তোমাদেরকে তো আমি না জানিয়ে যেতে পারবো না, আমার দিদি বলেছিল যে জানাতে হবে না কাউকে, কিন্তু আমি তো না জানিয়ে যেতে পারি না। তারপরে টিকিট কেটে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি পুনে যাচ্ছি। হ্যাঁ, টিকিট কাটার আগে জানাতে পারিনি, টিকিট কাটার পরে জানিয়েছি, যেদিন টিকিট কেটেছি তার পরে জানিয়েছি। আমি পুনেতে আমি ভব আশা করে গেছিলাম, কোনো আশাই ছিল না আমার, কারণ আমি জানি থ্যালাসেমিয়া পেশেন্ট বিএমটি ছাড়া বা রক্ত দেওয়া ছাড়া কোনোদিনও সুস্থ থাকতে পারবে না। তো তবুও ভগবানের আশীর্বাদ ভরসা নিয়ে আমি পুনে গেছিলাম। সেখানে গিয়ে আমি নিজের টাকা খরচা করেছি, করে ছেলেকে ডাক্তার দেখিয়েছি। যেই টাকা দিয়েছিলে সেই টাকাই ছিল আমার কাছে। দেখো, পুরনো কথা আবারও তুলতে হচ্ছে। আমি এক কথা যদি আমি মরার আগ পর্যন্তও বলি, এমন একটা কলঙ্ক লাগিয়ে দিয়েছে মানুষ, যেটা আমি কোনো দিনও মুছতে পারবো না। তো যাই হোক, পুনেতে গিয়ে ট্রিটমেন্ট করানোর পর তারপর যখন তোমাদের জানাই, তোমরা একটা আমার উপর ব্লেম লাগিয়ে দিলে, বিএমটির জন্য টাকা নিয়েছো, বিএমটি করাচ্ছ না, যেটা পর্যন্ত এখনো আমার কমেন্ট আছে, যেটা আমি এই যে দুপুরবেলা এক ঝলক দেখেছিলাম, বেশি দেখতে পারিনি, রান্না করতে করতে লোক এসেছিল, আর এই সন্ধেবেলা বসে বসে একটু দেখলাম। তারপরেই ভাবলাম যে না, ভিডিও করা দরকার, আদারওয়াইজ কারো ভিডিও দেখেনি। রিমির মার ভিডিওটা একটুখানি দেখলাম, তাও ফুলফিল করে নিই বোধহয়, কারণ আমি ভাবলাম না, আমার ভিডিওটা জরুরি, সবাই অপেক্ষা করছে, আমার সাবস্ক্রাইবাররা অপেক্ষা করছে, আমি কি বলতে চাই, আমি কি জানাতে চাই। তো এবারে আমি ভিডিও করতামই, এটা যদি আমাকে কমেন্টও না করতো আমি তবুও ভিডিও করতাম, কিন্তু আমি সময় পাচ্ছিলাম না। আমার এখনো বললাম না, কালকে ভিডিও এডিট হয়নি, সময় পাচ্ছিলাম না, কালকে পূজা গেল বাড়িতে। আমি জানি আজকের ভিডিওটা অনেকটা বড় হবে, কিন্তু তোমাদের শুনতে হবে কথাগুলো। তো তারপরে হলো, পুনেতে গেলাম, পুনের থেকে এসে একটা সিদ্ধান্ত নিলাম যে 6 মাস দেখবো। 6 মাসের মধ্যে আমার ছেলে যে সুস্থ হয়ে যাবে তা না, কারণ পুনের ডাক্তার বলেই দিয়েছে হাতে 6 মাস দেখতে হবে, 6 মাস পর সুস্থ হওয়ার চান্স। এবার ঠাকুর করুক, জানি না, এটা ভগবান চেয়েছেন, তোমাদের এত এত মায়ের আশীর্বাদ। আমার ছেলে 1 মাসেই সুস্থ হয়ে গেছে, আমার ছেলে 6 মাসের জন্য অপেক্ষা করতে হয়নি। আমার ছেলে পুনে যাওয়ার পরের মাস থেকে ব্লাড দেয়নি, সেই পুনে যাওয়ার লাস্ট ব্লাড দিয়েছো। আচ্ছা ভাবো তো, একটা থ্যালাসেমিয়া পেশেন্ট ব্লাড ছাড়া কিভাবে সুস্থ আছে? নিশ্চয়ই ডাক্তারের ওষুধ কাজ করেছে, নিশ্চয়ই ডাক্তারটা ভালো বলে কাজ করেছে। এবার এই যে ট্রিটমেন্টটা চলছে, যারা বলছো যে বিএমটির জন্য টাকা নিয়ে, মিথ্যে কথা বলে, হ্যাঁ, ছেলের দোহাই দিয়ে টাকা নিয়ে টাকাগুলোকে হাতে রেখেছে, তাদেরকে একটা কথাই বলবো, বিএমটিটা কি, বিএমটি কি জিনিস? বিএমটিটা কাকে করাতে চেয়েছিলাম? আমার নয়, আমার বরের নয়, আমার ছেলের করাতে চেয়েছিলাম। আমার ছেলের বিএমটিটা কিসের জন্য করাচ্ছিলাম? ছেলে সুস্থ হওয়ার জন্য। এবার বিএমটি ছাড়া যদি ছেলের, আমি বিএমটির মতো একটা রিস্ক জিনিস, যেটা কিনা প্রচন্ড পরিমাণে রিস্ক, ডাক্তার 70% আমাকে চান্স দিয়েছে বিএমটি সাকসেসফুল হবে।
ঠিক আছে, যেহেতু আমাদের মা বাবার সাথে ম্যাচ হয়নি, তোমরা অনেকেই বুঝবে না এগুলো বললে, এগুলো জিনিস কি জিনিস অনেকেই বুঝবে না, অনেক কিছু আছে, এটা বোঝানোর চোখটা চুকাচ্ছে। তো যাই হোক, যেই পুনের ট্রিটমেন্টটা করাচ্ছি সেটাও আয়ুষের সুস্থর জন্যই করাচ্ছি, আয়ুষ যাতে সুস্থ হয় সেই জন্যই করাচ্ছি। কিন্তু না, লোকের মনে একটাই প্রশ্ন, যেহেতু বিএমটির জন্য টাকা তুলেছো, বিএমটি করাও নাই, আমাদের টাকা আমাদেরকে ফেরত দিয়ে দাও। তারপরে আমি একটা ভিডিও করলাম যে দিদি ভাইরা যারা যারা টাকা দিয়েছো তারা প্লিজ আমার হোয়াটসঅ্যাপে একবার মেসেজ করো, আমি তাদেরকে টাকা দিয়ে দেবো। সত্যি কথা বলছি বন্ধুরা, অনেকে টাকা চেয়েছে, আমি টাকা দিয়েছি না, তারা তাদের জন্য টাকা চায়নি, তারা এতটাই ভালো মানুষ, তারা আমার টাকাটা অন্য একটা পেশেন্টকে দেবে বলে চেয়েছে, তারা নিজের জন্য চায়নি। বলে প্রিয়া তোমার তো এখন কাজে লাগছে না, টাকাটা দাও, তোমার পরবর্তীতে দরকার পড়লে আমরা আবার দেবো। তো 20,000, 25,000, 30,000 যে বড় বড় অ্যামাউন্ট যারা দিয়েছে আমাকে তারাই চেয়েছে, কেউ 500 টাকা 1000 টাকা দিয়েছে, তারাও চেয়েছে, যে যেভাবে চেয়েছে আমি দিয়েছি। তো এই মোবাইলটা তখন ভালো ছিল, তো স্ক্রিনশটগুলো এটাই ছিল, বললাম রিসেট মেরেছিলাম, এটা উড়ে গেছে সব। তারপরে এই মোবাইলে যেটা স্ক্রিনশট ছিল আমি একদিন কমিউনিটি দিয়েছিলাম, সেখানেও নানান প্রশ্ন, যেটা নাকি বিজনেসের জন্য কাউকে টাকা দিয়েছিলাম সেটার স্ক্রিনশট দিয়েছি। তো এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এরপরে আমি যাকে যাকে টাকা দেবো আমার নিজের মনে থাকবে, আর উপরওয়ালা জানবে, ভগবান জানবে যে আমি কাকে কাকে টাকা দিচ্ছি আর কাকে দিচ্ছি না। প্রমাণ দেখানোর কোনো মানেই নেই। আমি এত কথা শুনছিলাম, তারপরেও আমি কাউকে আর প্রমাণ দেখাইনি। তো রিমিটাও আমি সেম ভেবেছিলাম যে 20,000 টাকা যেটা দিয়েছি তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। রিমির মার নাম কি জানি না আমি, তো রিমির মাকে বলছি দিদি ভাই, যে টাকাটা আমি তোমাকে দিচ্ছিলাম এটা আমার ছেলের নেক্সট মাসের ওষুধের খরচ থেকে দিয়েছি, আমার ছেলের নেক্সট মাসের ওষুধ কেনার টাকা সেখান থেকে আমি তোমাকে দিয়েছি। আমি দেইনি যে আয়ুষের বিএমটির জন্য যে টাকা উঠেছে আমি দেইনি সেখান থেকে, কারণ সেখান থেকে দিলে আমি বড় অ্যামাউন্ট দেব। 20,000 টাকা কেন দেব? কিছুদিন একটা পেশেন্টকে আমি 50,000 টাকা দিয়েছি, সেখান থেকে, আমি নিজের থেকে দিইনি, আমি সেখান থেকে দিয়েছি, সেটা জানিয়েছি যে এখান থেকে দিয়েছি। আর এটা যেহেতু এখান থেকে দেইনি, তাই আমি এটা জানানোর প্রয়োজন মনে করিনি। যে কারণ মন্দিরা দিয়ে আমাকে 10,000 টাকা দিয়েছিল আয়ুষের জন্য, মন্দিরা দিয়ে কি জানিয়েছে? জানায়নি। নিজের ঢোল নিজে পেটায় না পেটানোই ভালো। সেই জন্য মন্দির থেকে শিখে যে টাকাটা যেহেতু আমি দিয়েছি, তো এই টাকাটা বলার কোনো মানে হয় না। তো এটা আর বলার কিছু নেই, যেহেতু লাইভে বলছিল, আমি শুধু বলেছি হ্যাঁ আমি যতটুকু সাহায্য করার করেছি। আমি ফোন করেছি, মানে মানুষ আমাকে ভুল বুঝছিল, আমি ফোন করছি না, জিজ্ঞাসা করছি না, আমি তো লাইভে এটুকু বলেছি। আমি কত দিয়েছি আমি বলিনি। এবার যেটা মেন কথা সেটাই আসি। এতক্ষণ তো অনেক মানে আগিলা কথা বললাম, এবার যেটা মোদ্দা কথা সেটাই আসি। যে টাকাটা আমার দেওয়ার কথা ছিল 8 লাখ টাকা, কারণ 4 লাখ টাকা আমি এদিক সেদিক দিয়েছি, আমি তোমাদের প্রমাণও দিয়েছি, তার সাথে পুরোটা আমি হিসাব দিয়েছি। তোমাদের মনে আছে কিনা আমি জানি না। 8 লাখ টাকা আমার দেওয়ার কথা ছিল একটা অনাথ আশ্রমে। সেই অনাথ আশ্রমে প্রচুর বাচ্চা আছে, প্রচুর অ্যাবনর্মাল বাচ্চা আছে, প্রচুর বাচ্চা আছে, সেখানে আমার দেওয়া অলরেডি কথা হয়ে গেছে। তারপরেও স্টোরেজটা ফুল হয়ে গেল। তো এরপরে যেটা বলছিলাম যে 8 লাখ টাকা ছিল, সেই টাকাটা আমার পুরো দিয়ে দেওয়ার কথা, মানে আমার পুরো কথাই হয়ে গেছে। আর ওখান থেকে 2 লাখ টাকা শুধু আয়ুষের জন্য রাখতে বলা হয়েছিল, কারণ সেই টাকাটা বললাম আমেরিকা দিদি কৌশানিদি দিয়েছিল। কৌশানিদি তার বন্ধু বান্ধব সবাই মিলে 2 লাখ টাকা দিয়েছিল। সেখানে আমাকে বলা হয়েছিল যে 2 লাখ টাকা শুধু আয়ুষের জন্য খরচা করতে। এবার এই 2 লাখ টাকা নিয়ে আরেকটা কথা বলি। এই যে 2 লাখ টাকা, এই যে এবার পুনেতে গিয়ে আমার খরচা করার কথা ছিল, তোমরা বিশ্বাস করবে না, এই যে এবার পুনেতে গেছি না, তবুও আমি নিজের টাকা খরচা করেই গেছি। 2 লাখ টাকাতে হাতও দিইনি আমরা, কারণ সেই 2 লাখ টাকা যদি আয়ুষের নামে থাকে, যেহেতু আয়ুষকে দিয়েছে, আয়ুষকে তো সবাই টাকা দিয়েছে, 12 লাখ টাকায় আয়ুষের নামে উঠেছে, তবুও 2 লাখ টাকার কথা যারা বলেছে, যে দিদিভাইরা বলেছে যে এটা পার্সোনালি আয়ুষের জন্যই দেওয়া হয়েছে, ওর ট্রিটমেন্ট, ওর বিএমটি হোক বা ওর অন্য কিছু হোক, ওর ট্রিটমেন্টের জন্য দেওয়া হয়েছে, এটা যেন কাউকে দেওয়া না হয়। তো সেই জন্য পার্সোনালি ওর জন্য রাখা হয়েছিল 2 লাখ টাকা। তো সেই 2 লাখ টাকা কি বলে আয়ুষের এবার খরচা করার কথা ছিল পুনেতে, কিন্তু বিশ্বাস করো এবার গিয়েও আমরা নিজের টাকা খরচ করেছি, যতটা পেরেছি মানে কি নিজের টাকাই খরচা করেছি। তো 2 লাখ টাকাটা রেখে দিয়েছি, কারণ আয়ুষের আর
পার মান্থ প্রচুর খরচা যাচ্ছে। আয়ুষের ভবিষ্যৎ সারা জীবন আয়ুষের জন্য খরচা করতে হবে, সারা জীবন। যেই ডাক্তার দেখাচ্ছি সারা জীবন ওর পিছনে আমাদের খরচা আছে। আয়ুষ সুস্থ থাক এটাই চাই, যার জন্য এত পরিশ্রম দিন রাত, যে আমাদের টাকার দরকার। যখন আমরা পরিশ্রম করছি মানুষ বলছে টাকার লোভ এত। কি বুঝবে থ্যালাসেমিয়া পেশেন্ট একটা বাড়িতে থাকলে বুঝতে। যেন তোমাদের কোনোদিন না হয়। আমার শরীর ভীষণ অসুস্থ। আমার এই যে কিছুদিন পরে আমার উপর অনেক বড় একটা ঝড় যাবে, ঠিক আছে? আমি প্রস্তুত হচ্ছি এটার জন্য। এবার হচ্ছে যেই টাকাটা 8 লাখ টাকাটা ছিল, এটা নিয়ে আমার কথা হয়ে গেছিলো। আমি কলকাতা আসানসোলে একটা সংস্থা আছে বড়, বিদেশ থেকেও প্রচুর ফান্ড আসে, সেখানে প্রচুর ভালো একটা সংস্থা। কারণ সব সংস্থাকে তো আর বিশ্বাস করতে পারবো না, কারণ এতগুলো একটা অ্যামাউন্ট ভালো এমন জায়গায় দেবো যেখানে ভালো কাজে লাগবে, সত্যিকারের কাজ হবে টাকাটা। তো সেইভাবে অনেক খোঁজাখুঁজি করে একটা সংস্থার আমি পাই, তাদের সাথে পুরোপুরি কথা হয়েছে। এই যে রিসেন্ট, বিশ্বাস করবে বললে, এই যে কত তারিখে যেন ছিল, টিকিট এখনো কাটা হয়নি যদিও বা, এই যে মানে এটা ভাদ্র মাস, আশ্বিন মাসে যাওয়ার কথা ছিল, পুজোর আগে দিয়ে, পুজোর আগেই তো বোধ হয় নাকি ভাদ্র মাসের লাস্টে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, লাস্টে আমরা পুরো রেডি ছিলাম ভাদ্র মাসের লাস্টে, যে আমাদের 8 লাখ টাকা আছে একটা অনাথ আশ্রমে দেবো। এবার 8 লাখ টাকা, এবার শোনো, এই যে আমরা 6 মাস হাতে সময় নিয়েছিলাম, কারণ ডাক্তার বলেছিল 6 মাস অবধি দেখো, এমন না যে 1 মাসেই সুস্থ হয়ে গেছে। আমরা ফোন করেছিলাম ডাক্তারকে যে আয়ুষের বললে যে 1 মাসেই সুস্থ, না, এখন 6 মাস দেখতে হবে। তার জন্য আমরা ভিডিওতেও বলেছিলাম যে 6 মাস দেখি, তারপরে টাকাটার একটা ব্যবস্থা করব। 6 মাস এখনো হয়নি, এই যে হবে ভাদ্র মাসের লাস্টে। তো ভাদ্র মাসের লাস্টে আমাদের টাকাটা হ্যান্ড ওভার করার কথা ছিল এই মুহূর্তে, কথা ছিল মানে এই যে কিছুক্ষণ না 3 দিন আগ, মানে যবে থেকে রিমির মার সাথে কথা বলেছি 3 দিন আগ পর্যন্ত কথা ছিল। এবার যে 8 লাখ টাকার কথাটা, এবার 8 লাখ টাকার মধ্যে যেই দিদিরা আমার কাছ থেকে টাকা নিয়ে যারা নিয়ে নিয়েছে, যেমন 25,000 একটা দিদি নিয়েছে, 65,000 একটা দিদি দিয়েছিল, সে টাকাটা নিয়েছে। তারা খুব ভালো কাজেই লাগিয়েছে টাকাগুলো, ক্যান্সার পেশেন্টদের কাজে লাগিয়েছে। তাদের সাথে আমার কথা হয়, মাঝে মাঝেই কথা হয়। তারপরে আমি নিজে, ওরা একবার বলে তো আমি নিজে চেঁচে দিয়েছি, হ্যাঁ আমার তো এখন লাগছে না টাকাগুলো, তো তোমরা যার যার কাজে লাগাচ্ছ তার কাজে দিয়ে দাও, তোমাদের টাকা তোমাদেরকে দিয়ে দিলাম, মানে ওদেরকেই দিয়েছি। মানে জনগণের, মানে অনেক জনগণের টাকা না, তারা যেই টাকাটা দিয়েছে তারাই চেয়েছিল, সেটাই চেয়েছিল আমার কাছে। 65,000, 25,000 একটা দিদিভাই 20,000 চেয়েছে, সেটা দিয়েছি। 15,000 একটা দিদিভাইকে দিয়েছি। আরও কিভাবে মনে নেই, 10,000, 8,000, 6,000 এমন করে আমি দিয়েছি। এবার 8 লাখ টাকা অ্যামাউন্টটা কমতে থাকবে, কারণ ওটা তো আমি পার্সোনাল টাকার থেকে দিতে পারবো না, আমার কাছে এত টাকা নেই। তো ওই টাকার থেকে দিয়েছি। এবার যতবার টাকার অ্যামাউন্ট কমে আসছে, আমি ততবার বারবার ফোন করে বলছি, দাদা যত টাকা বলেছিল দিতে পারবো, তত টাকা দিতে পারবো না, অ্যামাউন্টটা একটু কমে আসছে। দাদাকে আমি সবটা বুঝিয়ে বলেছিলাম যে আমার ছেলে থ্যালাসেমিয়ার জন্য টাকাটা তোলা হয়েছিল। তো যতবার ফোন করছে, মানে অনেক কবার ফোন করে অ্যামাউন্টটা আমি কমিয়ে, মানে বলে ফেলছিলাম যে এত টাকা দিব। তো দাদা বলে, দেখো তোমার মন খুশি মতো তুমি যতটা পারবে দেবে, এরকম করে বলেছিল। তো যাই হোক, রিমির মা আমাকে 6 মাস আগে বোধহয় ফোন করেছিল, যখন আমার অনাথ আশ্রমে টাকা দেওয়ার অলরেডি কথা হয়ে গেছিলো। তো আমি ভেবেছিলাম কথা যখন দিয়ে ফেলেছি, তারপরে কিভাবে কি করব বুঝতে পারছি না আর কি। তো আমি ওকে বলেছিলাম যে আমি তো এরকম অনাথ আশ্রমে কথা বলে ফেলেছি, টাকাটা দেবো। তো এই যে বললো অর্ধেক টাকা দেবে বলে, তারপরে ব্লক করে রেখেছে। ধর্মস্থ বলছি, আমি মোবাইল ব্লক করিনি, আমি নাম্বার খুঁজে পাচ্ছি না। এবার ওদের ভিডিওতেও বললো ডেসক্রিপশনে সবসময় নাম্বার দেয়। আচ্ছা, আমি আমার ডেসক্রিপশনে কি দেই তোমরা জানবে? আমি আমার ডেসক্রিপশনে যা লিখি তোমরা জানবে? সবসময় কি ডেসক্রিপশন কেউ চেক করে? একটা ভিডিওর কমেন্ট চেক করে, ডেসক্রিপশন কেউ চেক করে না। আমি অনেক কমেন্টে গিয়ে, আমি কিছুদিন আগে একটা কমেন্টও করেছিলাম, সেই কমেন্টের কোনো রিপ্লাই পাইনি, বা সেই কমেন্টটা হয়তো ডিলিট, মানে কি হয়েছে আমি নিজেও খুঁজে পাচ্ছি না। আমি নিজে কমেন্ট করেছিলাম যে দিদি একবার আমার সাথে কন্ট্যাক্ট করো, আজ থেকে 2-2.5 মাস আগে। এইটা মানে কি বলবো, ছেলের দিব্যি কাটতেও ভয় লাগে। আমি বরের দিব্যি কেটে বলছি, আমি নিজের দিব্যি কেটে বলছি। আমি 2 মাস আগেও কমেন্ট করেছিলাম রিমির মাকে, কিন্তু সেই কমেন্টটা হয়তো কোনো কারণবশত হাইড হয়েছে, কারণ ইউটিউব এখন বেশিরভাগ কমেন্ট হাইড হয়, তো ইউটিউব থেকে হাইড হয়েছে, বা কিছু একটা, যে আমি হেল্প করতে চাই দিদিভাই, আমি তোমার নাম্বারটা একটু দাও, আমার নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি। তো এরকম করে আমি কমেন্ট করেছিলাম। কমেন্টটা আমার কাছেও স্ক্রিনশট নিয়ে আমি দেখাতে পারবো না, তাই হয়তো কেউ বিশ্বাস করবে না।
তো তারপরে গেল, তারপরে আমি খালি একটাই ইয়ে খুঁজছিলাম, ওদের ভিডিও দেখতাম মাঝে মাঝেই। যেই না ওর মা যেদিনই ভিডিওটা ছাড়লো যে কিছু টাকা দিয়ে হেল্প করতে হবে, আমি তৎক্ষণাৎ কোনো ভিডিও না দেখে যেই নাম্বারটা, গুগল পের নাম্বারটা, আমি তৎক্ষণাৎ রিমির মাকে ফোন করি। রিমির মাকে ফোন করে পুরোটা আমি জানার চেষ্টা করি যে কী হয়েছে, রিমুর সাথে কথা বলা টলা হ্যান ত্যান। এবার যে 20,000 টাকাটা আমি আজকে তোমাদের সামনে বলছি, যে 20,000 টাকাটা বলছি সেটা হচ্ছে আমি বলিনি, এটা রিমির মাই বলেছে। তো সেটা হচ্ছে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দিয়েছি। তো এবার আমার কমেন্ট বক্সে কমেন্ট আসছে, প্রিয়া তুমি টাকাটা যতটা লাগে ওদের 3 লাখের কথা বলছিল আমাকে, 3 লাখ লাগবে ওদের, 3 লাখ টাকা দাও হ্যান তেন। তো এবার আমি ভাবলাম ঠিক আছে, আমি যখন এত মানুষকে দিতে পারছি আয়ুষের টাকার থেকে, ও খালি দিদিদেরকে যে চেয়েছে তা না, দিদিদের যারা আমাকে টাকা দিয়েছে যে তাদেরকেই যে আমি দিয়েছি শুধু তা না, এরপরে আমি অনেক মানুষকে সেই টাকার থেকে হেল্প করেছি, ছোটো ছোটো হেল্প করেছিলাম আর কি, যে যার যেখানে দরকার আমি ছোটো ছোটোভাবে হেল্প করেছিলাম। তো যাই হোক, এবার যখন রিমির মা যখন বলছে হেল্প চাইছে, যে পরশুদিন আগে 20,000 টাকা দেওয়ার পর আমার মাথায় একটাই ঘুরছে যে আচ্ছা, আমি যদি আয়ুষের টাকার থেকে যে 3 লাখ টাকাটা চাচ্ছে যদি আমি দেই, তা আমি দাদার সাথে আবার একবার ফোন করি। তো আমি যেই সংস্থাতে দিব বলে আবার ওনাকে কল করি যে দাদা এরকম এরকম আমি এখান থেকে 3 লাখ টাকা আরেকটা পেশেন্টকে দিতে চাই, আপনি কি বলেন, কারণ আপনাকে তো আমি কথা দিয়েছি আজকে 6 মাস থেকে আপনাকে অনেকভাবে ঘোরাচ্ছি। তো উনি বলে দেখো, যদি ওনার খুব দরকার ওনাকে দিয়ে দাও টাকাটা। আমি তো এটাই খুঁজছিলাম যে টাকাটা কতক্ষণ থেকে আমার হাত থেকে টাকাটা অন্য কারো কাছে যাবে, আমি এইটাই চাচ্ছিলাম যে। কিন্তু হ্যাঁ, তোমরা জানো কিছু মানুষ তো শুধু কমেন্ট করে বলে যে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। আমার মোবাইলে আমার অনেক সিনিয়র মানুষ যারা আমাকে টাকা দিয়ে হেল্প করেছে, তারা শুধু আমাকে বলে দেখো, তুমি একটা মা হয়ে, মা সব কিছু হতে পারে, একটা মা নিষ্ঠুরও হতে পারে ছেলের জন্য, যে ছেলের জন্য টাকাটা রেখে দাও। একটা মা নিষ্ঠুর হতে পারে, আয়ুষের ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি, আয়ুষের ভবিষ্যৎ রয়েছে, আয়ুষকে আমরা টাকা দিয়েছি, আয়ুষের টাকা আয়ুষকেই ট্রিটমেন্ট করাতে চাই। আচ্ছা, তাদের কথাও তো আমার শোনা দরকার, তাই না? কিন্তু দেখো, আমি তাদের কথা কোনোভাবেই পাত্তা দিচ্ছি না, যে আমি শুধু সত্যি ওরা আমাকে এমনভাবে বলেছে, তুমি শুধু তোমার মান সম্মানের কথা ভেবেছো, ঠিক ঠিক ছেলেটার কথা ভাবো না। তো আমি আমার মান সম্মানের কথা সত্যি ভাবি, এটা আমি আগাগোড়াই ভাবি, আর ছেলের কথা ভাবি বলেই এত পরিশ্রম করছি, যাতে ভবিষ্যতে আমাকে জীবনে এই ইউটিউব প্ল্যাটফর্মে, এই ফেসবুক প্ল্যাটফর্মে আমাকে যেন কোনো দিন টাকা চাইতে না হয় কারো কাছে। আমি যে ভুল করেছি টাকা চেয়ে, ভুল যেন আমাকে আর দ্বিতীয়বার করতে না হয়, আমি পরিশ্রম করতে রাজি আছি। রাত দিন আমি এত অসুস্থ, আমার বর দেখছে যে আমি কি পরিমাণ পরিশ্রম করছি। তো আমার ছেলের যখন ডাক্তারের সাথে কথা হয়ে গেছে, আমার ছেলের যখন 15 বছর হবে, তখন আমি জিন থেরাপি করাবো, সেখানে আমাকে 40 থেকে 50 লাখ টাকা লাগবে। সেটার জন্য আমরা টাকা জমাচ্ছি বিজনেস করে, যে না বিজনেসের জমাতে হবে, ইউটিউব বিজনেস যে হয়ে কই না কেন। যাই হোক, জিন থেরাপির কথা রাখো, এখনও ইন্ডিয়াতে জিন থেরাপি আসেনি, কবে আসবে, কবে করাবো সেটা পরের কথা। তো এবার হচ্ছে কথা, দাদার সাথে আমি রিমির মাকে 20,000 টাকা দিয়েছি, সেটা আমার থেকে দিয়েছি, আমার অ্যাকাউন্ট থেকে। এবার যেটা আলাদা অ্যাকাউন্ট আয়ুষের জন্য করা হয়েছিল, সেই অ্যাকাউন্টের টাকা তো আর ধরা হয় না, সেটা তো আলাদাভাবেই রয়েছে। কথা হলো সংস্থার সাথে, আমরা রাজি হলাম। তো শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম, রিমিকে আমরা 3 লাখ টাকা দেব, যেটা ওর মায়ের এখন দরকার, সেই টাকাটা আমি ওর মাকে দেব। তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো, দিদিভাই টাকা ওনাকে দাও, যতটা পারো হেল্প করো, তোমাদের কথা রাখবো না তা তো হয় না। আর তারপরেও আমার একটা যে মানবিকতা জ্ঞান, আমি এতদিন এই টাকার থেকে যতটা পেরেছি মানুষকে সাহায্য করেছি, টাকাটা তো আমার নয়, জনগণের টাকা। তো আমি সিদ্ধান্ত নিলাম যে রিমির মাকে আমি আমাদের সেই অ্যাকাউন্টের থেকে 3 লাখ টাকা রিমিকে দেওয়া হবে, বাদ বাকি টাকা যে ব্যবস্থা করেছিলাম সেটাই করা হবে, ঠিক আছে? তো চলো, এই কথা বলানোর জন্য আসলাম। এবার একটা কথা সবাইকে বলতে চাই, একটা কথা, যেমন রিমির বিএমটি নিয়ে, আমাদের আয়ুষ বাবার বিএমটি নিয়ে যেভাবে তোমরা স্পিরিটের মতো করার কথাটাকে ছড়িয়ে দিয়েছো, এবার একটা কথা তোমরা একটু প্লিজ ছড়িয়ে দাও, যে পুনেতেও বিএমটি ছাড়া এমন ট্রিটমেন্ট আছে যেটা বিএমটি ছাড়াই একটা বাচ্চা সুস্থ হতে পারে, একটা বাচ্চা নর্মাল জীবনযাপন লিড করতে পারবে। এই কথাটাও একটু স্পিরিটের মতো ছড়িয়ে দাও তো দেখি, তাহলে অনেক মায়ের এই যে 40 লাখ টাকা তো
জাস্ট বিএমটির ইয়েতেই চলে যাবে পুরো মানে 1 মাসে। বাকি পরেও কিন্তু অনেক খরচা আছে, তো সেই টাকাটা যাতে 60-70 টাকা যাতে খরচা কমে যায়, বাচ্চাটা যাতে সুস্থ হয় বিনা রিস্কে। তো এই কথাটা একটু প্লিজ ছড়িয়ে দাও তো, দেখি কতটা পারো তোমরা। সবার কমেন্টে গিয়ে একটু ছড়িয়ে দাও তো, সবাই একটু ভিডিও বানিয়ে ছড়িয়ে দাও তো যে এপি ব্লগস চ্যানেলের আয়ুষ আজকে সুস্থ, পুনের ডাক্তার দেখিয়ে এই কথাটা একটু স্পিরিটের মধ্যে ছড়িয়ে দাও। অনেক বাবা মায়ের হেল্প হবে। আমি তো একা ছড়াতে পারি না, আমার ভিডিও আর কজন দেখে, কিন্তু ভিডিও যখন করা হবে, ভিডিওতে বলা হবে, তারপরে অনেকে কমিউনিটি পোস্টে শেয়ার করবে আমার ভিডিওটা, পুনের ডাক্তারের ভিডিওটা, তাহলে কথাটা ছড়াবে। তো সেরকমভাবে তোমরা একটু জানিয়ে দাও তো যে পুনেতে গিয়েও ট্রিটমেন্ট হয়, তাহলে মা বাবার অনেকটা টাকা বেঁচে যাবে। এই কথাটা একটু স্পিরিটের মতো ছড়িয়ে দাও। তো চলো, রিমির মাকে এখন এই মোবাইলে তো ফোন করা যায় না, ওই মোবাইল থেকে ফোন করে আমি টাকাটা পে করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নেক্সট ব্লগে দেখা হবে।